আওয়ামী লীগ কি নিষিদ্ধ হলো? না দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায় অভিনন্দন জানিয়েছে, আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে আমরা আনন্দিত যে বিলম্ব হলেও গতরাতে অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মানবতা বিরোধী অপরাধের বিচার দ্রুত করার এবং বিচার কার্য নির্বিঘ্ন করার স্বার্থে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ এবং তার সঙ্গে যুক্ত সব সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তো যেই পরিস্থিতির মধ্য দিয়ে গত রাতে জরুরি বৈঠকের মধ্য দিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে, তার আগে এনসিপি জামাত তারা আন্দোলন করছিল শাহবাগ ব্লকেট, তারপরে ইন্টারকন্টিনেন্টালের সমাবেশ। 1 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। 1 ঘন্টা সবই বোঝাই যাচ্ছিল যে কি হচ্ছে না হচ্ছে। যারা আন্দোলন করছে তারা জানে যে কি হচ্ছিল। কেউ কেউ বলেন যে এটা ফ্রেন্ডলি ম্যাচ হয়েছে। তো সেই ম্যাচে থাকলো এনসিপি, থাকলো জামাত, থাকলো হেফাজত, থাকলো, কিন্তু বিএনপি থাকলো না। বিএনপি তার নিজের অবস্থানটা আলাদাভাবে রেখে সরকারের এই সিদ্ধান্তে তারা সন্তোষ প্রকাশ করলো। কিন্তু আওয়ামী লীগের বিচার, অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হলো না, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো বিচার না হওয়া পর্যন্ত। এখন আওয়ামী লীগের বিচার কি হওয়া উচিত কি উচিত না, বিএনপি বলছে যে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত এবং এই ব্যাপারে আইনগতভাবে, অর্থাৎ আইন করে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল আছে, সেই ট্রাইব্যুনালের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ সংশোধন করে করা যেতে পারে। সরকার সেই উদ্যোগ নিচ্ছে, কিন্তু সেই কারণে সরকার কিন্তু বলেনি যে আওয়ামী লীগ নিষিদ্ধ, বলছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আপাতত যারা আন্দোলন করছে তাদের একটা সান্ত্বনা যে তাদের আন্দোলনের মুখে সরকার এটি করেছে। কিন্তু আবার প্রশ্ন আসছে এই যে এটার নিয়ে কি সরকার কি আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের সম্মুখীন হবে? আওয়ামী লীগের কার্যক্রম তো এমনিতেই নেই। আওয়ামী লীগ কি বাস্তবে কোথাও মিছিল সমাবেশ মিটিং করছে অন্যান্য রাজনৈতিক দলের মতন? সেটা তো করছে না। তারপরেও নিষিদ্ধ, তাহলে কেন? লাভটা কি হলো? মানে যেখানে যার অস্তিত্ব আপাতত নেই সেখানে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়ার দরকার কি ছিল? সেটা আইন করে আওয়ামী লীগের বিচার করতে পারত। তো সেই সময়টা না নিয়ে এই তড়িঘড়িভাবে এই প্রশাসনিক আদেশটা কি এমন দরকার ছিল? কেউ কেউ বলছে ওই যে আব্দুল হামিদ চলে গেল, এর ফলে ক্ষুব্ধ হয়েছে। তো আব্দুল হামিদের যাওয়া এটা হলো সরকারের একটা আইন শৃঙ্খলা জনিত ব্যর্থতা বা প্রশাসনিক ব্যর্থতা। সংশ্লিষ্ট মন্ত্রণালয় হচ্ছে এর দায় তারা নিতে হবে এবং এই ব্যাপারে তারা উচ্চ পর্যায়ের একটা কমিটিও করেছে যে কিভাবে গেল, কেমনে গেল, নানান রকম প্রশ্ন এখন আসছে। কিন্তু তিনি তো চলে গেছেন। আবার যিনি বাসায় অবস্থান করছেন, যার বিরুদ্ধে তেমন দুর্নীতি টাকা পাচারের অভিযোগ নেই, সে সেলিনা হায়াৎ আইভীকে আবার আটক করা হলো। এখন এর মধ্য দিয়ে যেটা হলো যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ থাকবে। তাহলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, এটা মোটামুটি নিশ্চিত হলো। আওয়ামী লীগ যদি রাজনীতির মাঠ থেকে সরে যায়, লাভ কার? লাভ এনসিপির, লাভ জামাত ইসলাম। তারা শক্তিশালী রাজনৈতিক অবস্থান নিয়ে হয় সরকারে অথবা সরকারের বাইরে থাকতে পারবে। আওয়ামী লীগ নামক শক্তিটা সরে গেল। আওয়ামী লীগ যে সরে গেল, আন্তর্জাতিক মহল কি বলবে? সরকারের প্রেস সেক্রেটারি বলছে যে না, তাদের ব্যাপারে কোনো মানে বিশ্ব কোনো এমন কোনো দরদই না যে তাদেরকে রাখতে হবে। তো সব মিলায় এখন বিশ্ব কি প্রতিক্রিয়া জানাবে কি জানাবে না, কোন অবস্থান নেবে, কোনো কিছুই বোঝা যাচ্ছে না। পরবর্তীতে অ্যামনেস্টি, জাতিসংঘ বা অন্যরা যখন কি বক্তব্য দেবে এই বিষয়ে, তখন বোঝা যাবে আসলে তাদের অবস্থানটা কি। কিন্তু আপাতত কি এমন কোনো পরিস্থিতি ছিল কিনা যেই কারণে রাস্তায় নামতে হলো? রাস্তায় নেমেছে কারা? নেমেছে এনসিপি, কিন্তু এনসিপির সেই সংখ্যাটা ছিল খুবই কম। এনসিপির সামনে ছিল, পেছনে শক্তি জমায়েতটা করেছে সাংগঠনিকভাবে নেতা কর্মী দিয়ে, সেটা হচ্ছে জামাত, তারপরে হেফাজত। এনসিপি আগের 5ই আগস্টেও যেমন তারা সামনে ছিল, পেছনে ছিল অন্যান্য জনতা, বিএনপি, জামাত সহ অন্যান্য শক্তি। এবারেও কিন্তু দেখা গেল যে এনসিপি দলগতভাবে কিন্তু খুব সাংগঠনিকভাবে খুব শক্তিশালী, হাজার হাজার মানুষ তাদের পিছনে আছে, সেটা কিন্তু না। তাদের শক্তিটা যোগান দিল জামাত এবং হেফাজত। তো সামনে রাজনীতির মেরুকরণটাও পরিষ্কার হলো যে মেরুকরণটা কি হবে। আর বিএনপি নিজেকে গুটিয়ে রাখলো। এই আন্দোলন, এই সিদ্ধান্ত, সরকারের এই সিদ্ধান্তকে বিএনপি সমর্থন করলো, কিন্তু রাজপথে নেমে
ওই যে ফ্রেন্ডলি ম্যাচে তারা কিন্তু অংশ নিল না, এটা কিন্তু সিগনিফিক্যান্ট। অর্থাৎ বিএনপি অন্য কারোর আন্দোলনে তারা সমর্থন দিয়ে নামবে পেছনে পেছনে, সেটা করবে না। বিএনপি তার নিজের অবস্থান থেকে যেটা মনে করে সেটা নিয়ে নামবে। এটা একটা তার নিজস্ব একটা যে স্বতন্ত্র সত্তা বা অস্তিত্ব, সেটা কিন্তু তারা জানান দিল যে তারা অন্য কারোর উস্কানি হোক বা যৌক্তিক আন্দোলন হোক সেখানে পা দেবে না। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি সেই অবস্থানটা পরিষ্কার করলো। তবে এখন বলা যেতে পারে যে বিএনপি একটু একঘরে হয়ে গেল, এরকম একটা দাবি আদায় হলো, সেখানে উল্লাস প্রকাশ করছে এনসিপি, জামাত, হেফাজত, সেখানে বিএনপি নাই। এতে কি রাজনৈতিকভাবে বিএনপি ক্ষতিগ্রস্ত হলো? এই আলোচনাটাও কিন্তু চলছে। আবার অন্যদিকে আওয়ামী লীগের এক অর্থে তার সুবিধা হলো, সে বলতে পারবে যে তাকে নির্বাচনে অংশ করতে হচ্ছে না, তার উপর অগণতান্ত্রিক সিদ্ধান্ত নেওয়া হলো, নিষিদ্ধ করা হলো, নানান অভিযোগ দিতে পারবে। যদি আওয়ামী লীগকে এই নির্বাচনে পার্টিসিপেট করার অনুমতিও দেওয়া হতো, তাহলে কিন্তু আওয়ামী লীগের যে অবস্থা, সাংগঠনিক অবস্থা, তাতে কিন্তু সুবিধা করতে পারতো না। তাতে তারকে জামাতেরও পরে অবস্থান হইতো এবং নির্বাচনের মাঠে দাঁড়াইতেই পারতো কিনা, স্বাভাবিক রাজনীতি কার্যক্রম করতে পারতো কিনা, সেটাও কিন্তু মানে অনেক প্রশ্ন সাপেক্ষ। বিএনপি জামাতের তোপে টিকতে পারতো না আওয়ামী লীগ। ফলে তার নিরাপত্তাজনিত অবস্থার কারণে আওয়ামী লীগ হয়তো নির্বাচনে বহু জায়গায় প্রার্থী দিতে পারতো না, প্রার্থীরা নির্বাচন করতে পারতো না। ফলে এক অর্থে আওয়ামী লীগের যে ভঙ্গুর একটা অবস্থা, সেটা কিন্তু প্রকাশিত হতে পারতো যদি আওয়ামী লীগকে বলা হতো যে ঠিক আছে, তোমরা ইলেকশন করে দেখাও তোমাদের কত ক্ষমতা। এখন সেটা দেখাতে হলো না। অন্যদিকে তারা আন্তর্জাতিক অঙ্গনের তাদের মিত্র দেশ বা শক্তিগুলোর সহানুভূতি অর্জনের চেষ্টা করবে। সেই চেষ্টাটা করতে যে উল্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বদনামের ভাগিদার হয় কিনা, যারা আন্দোলন করলো তারা উল্টা চাপে পড়ে কিনা, এরকম অনেকগুলো জটিল প্রশ্ন কিন্তু সামনে আসছে, যেগুলো আস্তে আস্তে তার জবাব দিতে হবে বা সেই পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।